আজকে আমরা ক্লাস 11-এ সারফেস টেনশন বা পৃষ্ঠটান নিয়ে আলোচনা করব। এটা একটা নতুন অধ্যায়। তো পৃষ্ঠটান নিয়ে আলোচনা করার পূর্বে আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে বলবো যে এই যে বৃষ্টির ফোঁটা যেগুলো পড়ে সেগুলো সবই হচ্ছে গোলাকার। তো আমরা কখনো ভেবে দেখিনি যে বৃষ্টির এই ফোঁটাগুলো ত্রিভুজাকার হতে পারতো বা এভাবে হতে পারতো, কিন্তু সেটা না হয় গোলাকার হয়। গোলাকার হয় কেন? দেখা গেছে যে একটা নির্দিষ্ট আয়তনের কোনো একটা আমাকে দেওয়া আছে। তো নির্দিষ্ট আয়তন নিয়ে যদি আমি একটা ত্রিভুজ তৈরি করি বা আমি একটা বর্গক্ষেত্র তৈরি করি, নির্দিষ্ট আয়তন মানে ধরো যাক আমাকে এরকম একটা আয়তন দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমি যদি একটা গোলক তৈরি করি, এই নির্দিষ্ট পরিমাণ ধাতু নিয়ে আমি একটা ত্রিভুজ তৈরি করলাম, একটা বর্গক্ষেত্র তৈরি করলাম, একটা গোলক তৈরি করলাম। দেখা গেছে এই গোলকের ক্ষেত্রফলটা সবসময় কম হয়, আর তরল পৃষ্ঠ সবসময় তার ক্ষেত্রফলটাকে কমাতে চেষ্টা করে। যে কোনো তরল পৃষ্ঠ সবসময় তার ক্ষেত্রফলটাকে স্কুইজড করতে চেষ্টা করে। সেই জন্যই কিন্তু গোলাকার হয়, বৃষ্টির ফোঁটাগুলো গোলাকার হয়। অর্থাৎ বৃষ্টির ফোঁটাগুলো যদি ত্রিভুজাকার হতো বা বর্গাকার হতো তাহলে সেক্ষেত্রে তার ক্ষেত্রফলটা কিন্তু বেশি হতো, সেটা না হয়ে গোলাকার হয়। তো এইটার ব্যাখ্যা আমরা অন্য আরেকরকমভাবেও দিতে পারি। আমরা যদি একটা রিং তৈরি করি, আমরা একটা রিং তৈরি করলাম, আমরা একটা এরকম রিং তৈরি করলাম। তো সেই রিংটাকে সাবান জলে ডুবালাম, তাহলে সেখানে একটা সাবানের একটা স্বর তৈরি হবে। তো এরপর আমরা একটা কী করলাম, একটা সরু সুতো নিলাম। তো সরু সুতো নিয়ে এর মধ্যে ফেলে দিলাম, দেখা গেল সুতোটা ঠিক এইরকমভাবে অবস্থান করছে। এরপর আমরা যদি একটি সূচ নিয়ে এই ফুটোটাকে ছিদ্র করে দিই, তাহলে তখন কিন্তু এই সুতোটা এইরকমভাবে অবস্থান করবে। তো এটা কেন হল? এটার ব্যাখ্যা যদি আমরা করতে চাই তাহলে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো তরলের মুক্ত পৃষ্ঠ, এটা একটা তরল আছে, ঠিক আছে? তো তরলের যে আমরা মুক্ত পৃষ্ঠ আর কি, সেই মুক্ত পৃষ্ঠে যদি আমরা একটা রেখা কল্পনা করি, তো সেই রেখার মধ্যে যে তরলের যে অণুগুলো আছে সেই অণুগুলো পরস্পরকে কী করছে না আকর্ষণ করছে। মানে এই পাশের অণুগুলোকে এ আকর্ষণ করছে, আবার এই দিকের অণুগুলোকে আকর্ষণ করছে। অর্থাৎ এর ক্ষেত্রফলটাকে কী করছে, কমানোর চেষ্টা করছে। আমি বলছি একটা পাত্রে এরকম তরল আছে, তো তরলের এই যে মুক্ত পৃষ্ঠের যে অণুগুলো আছে সেই অণুগুলোকে ভিতরের দিকের অণুগুলো সব টানছে, যার ফলে এর ক্ষেত্রফলটাকে সবসময় কী করছে, কমানোর চেষ্টা করছে। তো আমি যদি এরকম একটা রেখা কল্পনা করি তরলের মুক্ত পৃষ্ঠে, আমি ধরে নিলাম এই দৈর্ঘ্যটা হচ্ছে এল, তাহলে এই রেখার উভয় দিকে এদিকে একটা বল কাজ করছে, আবার উল্টো দিকে এই রেখার সঙ্গে লম্বভাবে একটা বল কাজ করছে। আমরা বলবো যে তরলের মুক্ত পৃষ্ঠে যদি আমরা একটা রেখা কল্পনা করি যার দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যে ওই রেখার সঙ্গে লম্বভাবে পৃষ্ঠ বরাবর যে বল কাজ করবে, অর্থাৎ F/L যদি আমরা করি, তাহলে তরলের এই যে মুক্ত পৃষ্ঠ আমরা বলেছি, সেই মুক্ত পৃষ্ঠের দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে সেই মুক্ত পৃষ্ঠের অণুগুলোর উপর একটা বল কাজ করছে। কী করছে? একটা বল কাজ করছে। তো সেই বলটা কি আমরা বলছি ওর সারফেস টেনশন বা পৃষ্ঠটান। তাহলে পৃষ্ঠটান কি না, কোনো তরলের মুক্ত পৃষ্ঠ সবসময় তার ক্ষেত্রফলটাকে কমানোর চেষ্টা করছে, এবং আমরা এটা বলতে পারি যে তরলের মুক্ত পৃষ্ঠের অণুগুলোকে ভিতরের অণুগুলো টানছে। তাহলে তরলের মুক্ত পৃষ্ঠের আমরা যদি একটা একক রেখা কল্পনা করি যার দৈর্ঘ্য হচ্ছে এল, আর প্রযুক্ত বল যদি আমরা বলি এস, তাহলে সেক্ষেত্রে সারফেস টেনশন এস ইজিক্যাল টু হবে কত না F/L। এখান থেকে যেটা আমরা বলতে পারি এফ ইজিক্যাল টু কত হবে, এস ইন্টু এল হবে। এই এফটা আমরা বলছি বল, আর এসটা হচ্ছে কি না এল। এটাকে যদি আমরা একটু আরও সহজভাবে বোঝার চেষ্টা করি, যে দেখা যাক এটা একটা পাত্র আছে, এইখানে এরকম একটা জলের লেভেল আছে, ঠিক আছে? তাহলে এই যে জলের লেভেলটা আছে এইখানে, এই যে জলের উপরিতল, তো সেইখানে আমরা যদি রেখা কল্পনা করি, তাহলে সেই রেখার এইদিকেও একটা বল কাজ করছে, আবার এইদিকেও একটা বল কাজ করছে। তাহলে একক দৈর্ঘ্যে যে বল কাজ করবে সেটাকে আমরা বলছি তরলের পৃষ্ঠটান। আচ্ছা, তাহলে আমরা যে উদাহরণটা বলছিলাম যে সাবানের স্বর তৈরি হয়েছিল, তার মধ্যে যদি সুতো দিই তাহলে প্রথমে একটা অবিন্যস্তভাবে থাকে,
আবার একটা ছিদ্র করে দিলে এরকম একটা গোলাকার আকার ধারণ করে। এটা কেন না, এটা কারণ প্রথমে যদি আমরা ধরে নিই সুতোটা এইরকমভাবে অবস্থান করেছিল, তাহলে তার একটা ছোট্ট অংশ আমি ধরলাম, তাহলে এখন আমরা বলতে পারি যে এর মধ্যেও একটা সাবানের স্তর তৈরি হয়েছে আর এর বাইরেও একটা সাবানের স্তর তৈরি হয়েছে। সাবানের স্তর তৈরি যদি হয়ে যায় তাহলে এটাও একটা লিকুইড সারফেস আর এটাও একটা লিকুইড সারফেস। তো দুটো লিকুইড সারফেস পরস্পরকে কী করছে, টানছে, তার মানে এদিকেও একটা বল কাজ করছে আর এদিকেও একটা বল কাজ করছে। তাহলে নেট বল এখানে কত হবে, 0। আচ্ছা, আমরা যদি এরকম একটা ছোট্ট অংশ কল্পনা করি তাহলে এখানেও একটা লিকুইড সারফেস, এটারও একটা লিকুইড সারফেস, তাহলে এদিকেও একটা বল কাজ করছে আর এদিকেও একটা বল কাজ করছে। অর্থাৎ আমরা একটা সুতোকে এই সাবান বুদবুদের মধ্যে যেভাবে ছেড়ে দিলাম ঠিক সেভাবেই অবস্থান করবো। অর্থাৎ আমরা যদি বলি যে সাবানের সুতোটাকে আমরা এইভাবে ছেড়ে দিচ্ছি, তাহলে সেই সুতোটা ঠিক এইভাবেই অবস্থান করবে। এখন যেই আমরা এটাকে সূচ দিয়ে এটাকে ফুটো করে দিলাম, তাহলে এখানে কিন্তু তখন আর কোনো সাবান বুদবুদ নেই। তখন আর লিকুইড সারফেস না থাকলে সে আর ভিতর দিকে টানবে না। তখন কী করছে, এই বাইরের যে সারফেস সে তখন এই সারফেসটাকে নিজের দিকে টানছে, এবং নিজের দিকে টানতে গেলে তখন সে কী কম হয়ে যাবে, তখন এটা গোলাকার আকার ধারণ করবে। কারণ গোলাকার হলে সে তার ক্ষেত্রফলটা সব থেকে কম হবে। যে কোনো তরল পৃষ্ঠ সবসময় কী করে, তার ক্ষেত্রফলটাকে কমাতে চায়। তাহলে এইখানে যে তরল পৃষ্ঠটা আছে, এইখানে যে তরলের সারফেসটা আছে, লিকুইড সারফেসটা আছে, সে কী করছে, তার ক্ষেত্রফলটাকে কমাতে চাইছে। তার ক্ষেত্রফলটা কমবে কখন, যদি এটা গোলাকার হয়, সেই জন্য এটা গোলাকার হয়ে যায়। তো এটা সারফেস টেনশানের একটা ব্যাখ্যা আমরা এখান থেকে বলতে পারি। আচ্ছা, তো পৃষ্ঠটানের তাহলে যদি আমরা এখান থেকে বলি যে পৃষ্ঠটানের সংজ্ঞা আমাকে বলতে বলে, তাহলে পৃষ্ঠটানকে আমরা এস দ্বারা প্রকাশ করবো। এস ইজিক্যাল টু আমরা লিখবো F/L, মানে তরলের মুক্ত পৃষ্ঠে একটি রেখা কল্পনা করা হলে ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যে লম্বভাবে উভয় দিকে যে বল কাজ করে সে বলটাকে আমরা বলছি তরলের পৃষ্ঠটান। এবং এর একক আমরা এখান থেকে বের করতে পারি। এর একক হচ্ছে নিউটন পার মিটার বা ডাইন%। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে এবং এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। এখান থেকে এর আমরা মাত্রা বের করতে পারি, বলের মাত্রা বা দৈর্ঘ্যের মাত্রা। সেটা করলে কত হবে, n⁻⁻2 হবে। এইটা বলের মাত্রা, এলের মাত্রা বসে দিলে আমরা এখান থেকে এর মাত্রাটা পেয়ে যাব। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে পৃষ্ঠটান তাহলে কি, যদি সহজ করে আমাদের বলা হয়, সেটা বলা হচ্ছে যে কোনো তরল সবসময় তার ক্ষেত্রফলটাকে কমানোর চেষ্টা করছে। আমরা যদি বলি যে এখানে একটা পাত্রে তরল রাখা আছে, তাহলে এই যে পাত্রের যে অণুগুলো আছে সে কিন্তু সবসময় ভিতরের দিকে সংকুচিত হতে চেষ্টা করছে, কারণ ভিতরের অণুগুলো তাকে টানছে এবং তার ক্ষেত্রফলটাকে সে সবসময় কমাতে চাইছে। এবং দেখা গেছে প্রতিটা তরলের একটা নিজস্ব সারফেস টেনশন আছে। আমরা প্রত্যেকটা বস্তুর যেমন বারকোড ব্যবহার করি, এইভাবে প্রত্যেকটা তরলের একটা নিজস্ব সারফেস টেনশন আছে, এবং ওই সারফেস টেনশনটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা। লিকুইডের ক্ষেত্রে একরকম, সোপ বাবুলের ক্ষেত্রে একরকম, লবণ জলের একরকম, সাবানগুলা জলের একরকম, বিভিন্ন ক্ষেত্রে এটা হতে পারে। আচ্ছা, তাহলে আমরা যেটা সহজভাবে মনে রাখবো সেটা হচ্ছে যে কোনো তরলের মুক্ত পৃষ্ঠ সবসময় তার ক্ষেত্রফলটাকে সংকুচিত করতে চেষ্টা করছে, এবং একক দৈর্ঘ্যে, মানে তরলের মুক্ত পৃষ্ঠে যদি আমরা একটা রেখা কল্পনা করি তাহলে ওই রেখার দুই পাশে একক দৈর্ঘ্যে লম্বভাবে যে বল কাজ করে সেই বলটাকেই আমরা বলছি কি, পৃষ্ঠটানকে আমরা এস দ্বারা প্রকাশ করছি, এবং তার একক এবং মাত্রা এখান থেকে জেনেছি। এবার আমরা যেটা জানবো যে পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। পৃষ্ঠটান মূলত দুটো বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে তাপমাত্রার উপর নির্ভর করবে। সাধারণত তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে পৃষ্ঠটান কিন্তু কমবে, মনে রাখতে হবে। তাপমাত্রা যদি বাড়ানো হয় পৃষ্ঠটান কমবে। এর একটা ভালো উদাহরণ হচ্ছে যে গরম জল আমরা ব্যবহার করি, ডিটারজেন্ট দেওয়ার সময় যদি আমরা গরম জল ব্যবহার করি, দেখা গেছে এমনি যে সাধারণ জল তার পৃষ্ঠটানের মান হচ্ছে 72 কিন্তু যখন আমরা গরম জল ব্যবহার করব তার পৃষ্ঠটানটা কমে যায়। তো সেক্ষেত্রে পৃষ্ঠটানটা কমে গেলে কী হবে, ওই গরম জলের মধ্যে যদি আমরা কোনো পোশাক দিই তাহলে ওই পোশাকের মধ্যে যে ধূলিকণাগুলো থাকে সেগুলো সহজে বেরিয়ে আসতে পারে। অর্থাৎ তাপমাত্রা যদি বাড়ানো যায় তাহলে কিন্তু পৃষ্ঠটান সবসময় কমবে। এবং একটা নির্দিষ্ট তাপমাত্রায় গিয়ে
পৃষ্ঠটান শূন্য হয়ে যায় এবং সেই তাপমাত্রাটাকে আমরা বলি সংকট তাপমাত্রা। তাহলে তাপমাত্রা বাড়লে পৃষ্ঠটান হচ্ছে কী হয়, কমতে থাকে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে তরলের মধ্যে যদি কোনো জৈব বস্তু থাকে, তাহলে সেক্ষেত্রে পৃষ্ঠটানের মান সাধারণত কম হয়। আবার তরলের মধ্যে যদি কোনো অজৈব বস্তু থাকে তাহলে সেক্ষেত্রে পৃষ্ঠটানের মান বেশি হয়। মানে জলের মধ্যে যদি আমরা সাবান ব্যবহার করি, জৈব বস্তু ধরো সাবান ব্যবহার করলাম, তাহলে সেক্ষেত্রে পৃষ্ঠটানের মান কমে যাবে, জলের যা হয় পৃষ্ঠটানের মান কমবে। আর অজৈব বস্তু লবণ জল ব্যবহার করলাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু পৃষ্ঠটানের মান বাড়বে। আরও কিছু কিছু বিষয়ের উপর নির্ভর করে, দূষণের উপর নির্ভর করে। তো দেখা গেছে তরল পৃষ্ঠ কোনো অপদ্রব্য দ্বারা দূষিত হলে পৃষ্ঠটানের মান সাধারণত কী হয়, কমে যায়। তার মানে তরল পৃষ্ঠের মধ্যে যদি দূষণ থাকে তাহলে সেক্ষেত্রে কী হয় না, এই পৃষ্ঠটানের মানটা কমতে থাকে। তাহলে এইটা আমাদের এখান থেকে একটু মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে পৃষ্ঠ শক্তি, যেটার ইংরেজি আমরা বলছি সারফেস এনার্জি। পৃষ্ঠ শক্তি বা সারফেস এনার্জি। এখন বলা হচ্ছে ধরো একটা তরল পৃষ্ঠ আছে, তরল পৃষ্ঠে এরকম অণুগুলো আছে, তরল পৃষ্ঠের ভেতরের যে অংশ সেগুলোকে আমরা সাধারণত বাল্ব বলি আর কি, বাল্ব, ভেতরের অংশটাকে বাল্ব বলি, আর বাইরের পৃষ্ঠের অংশটাকে আমরা এটা একটা মুক্ত বলতে পারি, মুক্ত বা ফ্রি প্রেস বলি আর কি। তো বলা হচ্ছে তরল পৃষ্ঠে ধরো ভিতরের একটা অণু আছে, তাহলে ভিতরে যদি আমরা একটা অণুর কথা ভাবি, সেই অণুটাকে এই একটা অণু নিচের দিকে টানছে, এদিকে একটা টানছে, এদিকে একটা টানছে, এদিকে টানছে, এদিকে টানছে, তাহলে দেখা গেছে তরল পৃষ্ঠের মধ্যে থাকা কোনো একটা অণুর উপর যে লব্ধি বল সেটা কিন্তু কত হয় না, 0 হয়। কিন্তু তরলের মুক্ত পৃষ্ঠে যে অণুগুলো আছে তাকে কেবলমাত্র এই দিকেই আকর্ষণ করছে, অণুগুলো উল্টো দিকে তো আকর্ষণ করার কেউ নেই। তার মানে কী হবে, এই অণুগুলো স্কুইজড হওয়ার চেষ্টা করছে, নিচের দিকে টানছে, মানে কারণ অণুগুলো নিচের দিকে আসে। আবার এই অণুটা যদি নিচের দিকে আসে তাহলে এইখানে যে অণুগুলো ছিল তাহলে এখানে শূন্যস্থান তৈরি হবে, তখন এই অণুগুলো আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। এবার একটা জায়গায় শূন্যস্থান হলে এই যে অণুগুলো যাচ্ছে সেই অণুগুলো তার এমনি এমনি যেতে পারবে না, তাকে একটা শক্তি নিয়ে উপরে যেতে হবে। এখন এইখানে কেউ ছিল, সে নিচে চলে আসছে, এবার নিচ থেকে যদি উপরে যেতে হয় তাহলে তাকে কী করতে হবে, একটা কার্য করতে হবে। তাহলে ওই কার্যটা এই যে সারফেসে যে অণুগুলো থাকবে তার মধ্যে জমা হবে। তার মানে আমরা সহজভাবে বলতে পারি একটা তরলের মুক্ত পৃষ্ঠে যে অণুগুলো আছে, এই মুক্ত পৃষ্ঠে যে অণুগুলো আছে সেই অণুগুলোর যে শক্তি সেটা ভিতরের যে শক্তি তার থেকে একটু বেশি। অর্থাৎ আমরা বলবো যে সারফেসের যে মলিকুলগুলো রয়েছে তার এনার্জিটা সবসময় ভিতরের এনার্জির থেকে বেশি হয়। এবং এই সারফেসের অণুগুলো সবসময় কিছু সুইচড হওয়ার চেষ্টা করছে, নিচের দিকে টানছে, ভিতরের অণুগুলো সবসময় সংকুচিত হওয়ার চেষ্টা করছে, যেটা হচ্ছে সারফেস টেনশনের বৈশিষ্ট্য। তো আমরা যদি ক্ষেত্রফল বাড়াতে চাই তাহলে আমাকে কার্য করতে হবে। আমি যদি এই তরলের ক্ষেত্রফলটাকে বাড়াতে চাই তাহলে আমাকে কী করতে হবে, কার্য করতে হবে। তাহলে বলা হচ্ছে তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল আমি বাড়াবো, তাহলে একক ক্ষেত্রফল বাড়াবো, একক তরলের ক্ষেত্রফল আমি কী করব, একক ক্ষেত্রফল আমি বৃদ্ধি করব। তরলের মুক্ত পৃষ্ঠে একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে যে কার্য করতে হবে সেই কার্যটাকেই আমরা বলি ও পৃষ্ঠ শক্তি বা সারফেস এনার্জি। তাহলে তরলের মুক্ত পৃষ্ঠের একক ক্ষেত্রফল বৃদ্ধি করার জন্য যে কার্য করা হয় সেটাকে আমরা কি বলবো, পৃষ্ঠ শক্তি বলবো। এইবার আমরা যেটা জানবো, পৃষ্ঠ শক্তিকে আমরা ক্যাপিটাল ই দ্বারা প্রকাশ করি আর পৃষ্ঠ টানকে আমরা এস দ্বারা প্রকাশ করি। আমরা এই ই আর এসের মধ্যে একটা রিলেশন বের করতে চাইছি। রিলেশন বিটুইন ই অ্যান্ড এস। এই ই হচ্ছে কি সারফেস এনার্জি, পৃষ্ঠ শক্তি, আর এস হচ্ছে সারফেস টেনশন। আমরা এই দুটোর মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে চাইছি।
তো তার জন্য আমরা কী করেছি না, আমরা এরকম একটা ফ্রেম তৈরি করলাম। তো এই ফ্রেমের মধ্যে আমরা এই ফ্রেমটার একটা নাম দিচ্ছি এ বি সি ডি। তো এর মধ্যে এটা একটা ফ্রেম। তো এই ফ্রেমের মধ্যে এই যে বিসি যে অংশটা দেখতে পাচ্ছি, যে ওয়্যারটা আমরা দেখতে পাচ্ছি, এই বিসি ওয়্যারটা কিন্তু এই মুভেবল, এই এটাকে আমরা এইদিকে এইদিকভাবে মুভেবল করতে পারি। তো এখন আমরা এই যে ফ্রেমটা তৈরি করছি সেটাকে সাবান জলে ডুবালাম। তাহলে ডুবালে কী হবে, এখানে একটা ফিল্ম তৈরি হবে, এখানে সাবানের সর বা ফিল্ম তৈরি হবে। তো যেই একটা সাবানের সর তৈরি হবে, তাহলে এই যে প্রান্তের যে তারটা ছিল সেই তারটাকে তখন কী করবে, সাবানের সর, যেহেতু এ পাশে কোনো সারফেস নেই, এই পাশে লিকুইড সারফেস আছে, আর লিকুইড সারফেস সবসময় কী করে, তার ক্ষেত্রফলটাকে কমানোর চেষ্টা করে। তার মানে এইখানে যে তারটা আছে সেই তারটাকে এই দিকে টানবে। এবং এটা পরীক্ষা করে দেখানো যায় যে এই টানের বিরুদ্ধে আমরা একটা ছোট্ট ওজন ডব্লু ঝুলাতে পারি, এবং এই দুটো তখন সাম্যাবস্থায় থাকে। তো বক্তব্য হচ্ছে আমরা কী করছি না, এই যে তারটা বিসি ছিল সেই বিসি তারটা লিকুইড সারফেসের জন্য তরল তার নিজের দিকে টানছে। তো আমরা ধরে নিচ্ছি এই দৈর্ঘ্যটা কত না, এই দৈর্ঘ্যটা আমরা এল ধরে নিচ্ছি, এই দৈর্ঘ্যটা কত এল। তো আমরা কি করছি, এই তারটাকে যদি এখানে ফিক্সড রাখতে চাই তাহলে আমাকে উল্টো দিকে একটা বল প্রয়োগ করতে হবে। যদি এদিকে বল কাজ করে তাহলে এইদিকে উল্টো দিকে একটা বল প্রয়োগ করতে হবে। আমরা এই পৃষ্ঠটানের বিরুদ্ধে এই বিসি তারটাকে এক্স পরিমাণ সরণ ঘটাতে চাইছি। কত পরিমাণ, এক্স পরিমাণ উল্টো দিকে এইরকম একটা জায়গায় নিয়ে আসতে চাইছি, এরকম একটা জায়গায় নিয়ে আসতে চাইছি, এরকম একটা জায়গায় নিয়ে আসতে চাইছি। তাহলে বিসি বাহুকে যদি আমি এই জায়গায় নিয়ে আসতে চাই তাহলে আমাকে একটা কার্য করতে হবে। তাহলে সেক্ষেত্রে কৃতকার্য ডব্লিউ সমান কত হবে, প্রযুক্ত বল এফ ইন্টু সরণ কত এক্স, এক্স আমি সরিয়েছি। আবার এফ সমান আমরা কি জানতাম, এস বাই, আমরা প্রযুক্ত বল এফ সমান যেটা জানতাম, এফ সমান হচ্ছে আমরা আগেই জেনেছি এফ সমান হচ্ছে এস ইন্টু এল। মানে এস এস সমান কী ছিল, এফ বাই এল ছিল, এস সমান এফ বাই এল ছিল, তাই এফ সমান কত, এস ইন্টু এল হবে। তাহলে আমি যেখানে এটা লিখতে পারি এস ইন্টু এল এক্স। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে সাবান বুদবুদের দুটো সারফেস থাকে, একটা ভেতরের সারফেস একটা বাইরের সারফেস, দুটো সারফেস থাকে। সাবান বুদবুদ মানে একটা দুটো সারফেস, তাহলে এখানে 2 দিয়ে গুণ হবে। তাহলে কতটা কৃতকার্য করতে হবে, 2SL ইন্টু এক্স। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এখানে আমি কত কৃতকার্য করলাম না, 2SL ইন্টু এক্স। তাহলে এই সাবান বুদবুদের আগে ক্ষেত্রফল কত ছিল, এল ইন্টু এক্স ইন্টু 2, দুটো সারফেসের জন্য। তাহলে পৃষ্ঠ শক্তির ডেফিনেশানে কী ছিল, এই যে পৃষ্ঠ শক্তির ডেফিনেশানে ছিল একক ক্ষেত্রফলে কতটা আমি কার্য করেছি, একক ক্ষেত্রফলে যে পরিমাণ কার্য করা হয়। তার মানে একক ক্ষেত্রফলে আমি কতটা কার্য করেছি না, 2SLX বাই 2LX। তাহলে এটা করলে কত হবে, 2LX কেটে যাবে, তার মানে এটা এস আসে। অর্থাৎ ই ইজিক্যাল টু আমরা কত বলতে পারি, এস বলতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রতি একক ক্ষেত্রফলে ক্ষেত্রে পৃষ্ঠ শক্তি এবং পৃষ্ঠটান সমান। প্রতি একক ক্ষেত্রফলের ক্ষেত্রে পৃষ্ঠ শক্তি এবং পৃষ্ঠটান সমান। এবং এক্ষেত্রে এই যে পরীক্ষাটা আমরা করলাম, এক্ষেত্রে আমরা কিন্তু ধরে নিচ্ছি যে তাপমাত্রা কিন্তু কনস্ট্যান্ট রয়েছে। তাপমাত্রা কি রয়েছে, কনস্ট্যান্ট রয়েছে। অর্থাৎ আমরা বলবো যে তাপমাত্রা স্থির রেখে তরল পৃষ্ঠের ক্ষেত্রফল যদি একক পরিমাণ বৃদ্ধি করতে হয় তাহলে যে কার্য করতে হবে তাকে ওই তাপমাত্রায় তরলের পৃষ্ঠটান আমরা বলবো। এবং এটা পৃষ্ঠটানের আর একটা ডেফিনেশান। পৃষ্ঠটানের আগে একটা আমরা ডেফিনেশান পেয়েছিলাম, এখন আমরা আর একটা ডেফিনেশান বলছি যে তাপমাত্রা স্থির রেখে তরল পৃষ্ঠের ক্ষেত্রফল একক পরিমাণ বাড়াবো, তরল পৃষ্ঠের ক্ষেত্রফল একক পরিমাণ বাড়াবো, তরল পৃষ্ঠের ক্ষেত্রফল একক পরিমাণ বাড়াবো। তাহলে যে কার্য করতে হচ্ছে সেই কার্যটাই হচ্ছে প্রকৃতপক্ষে পৃষ্ঠ টান। তাহলে পৃষ্ঠটানের একটা অন্য একটা ডেফিনেশান পেলাম, ই ইজিক্যাল টু এস। এবং এখান থেকে পৃষ্ঠটানের আমরা মাত্রা বের করতে পারি। আচ্ছা, কিন্তু প্রকৃতপক্ষে যেটা আমাদের এখানে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে তরলের
মোট পৃষ্ঠ শক্তিটাকে আমরা বলছি ই, তরলের পৃষ্ঠ টানটাকে আমরা বলছি এস। আমরা বলছি যে একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য যে কার্য করা হয় সেটা হচ্ছে পৃষ্ঠ টান, এবং সাধারণত ই ইজিক্যাল টু এসের সঙ্গে সমান হয়। কিন্তু আমরা যে এই পরীক্ষাটা করেছি সেক্ষেত্রে ধরে নিচ্ছি যে তাপমাত্রাটা ফিক্সড আছে, কিন্তু দেখা যায় ক্ষেত্রফল বাড়াতে গেলে তাপমাত্রা সাধারণত কমে যায়। এবার তাহলে তাপমাত্রা যখন কমে যায় তখন কি হয় না, বাইরে থেকে তাপমাত্রা গ্রহণ করে উষ্ণতাটা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ আমরা যে সম্পর্কটা লিখছি ই ইজিক্যাল টু এস, প্রকৃতপক্ষে সম্পর্কটা হওয়া উচিত ই ইজিক্যাল টু এস প্লাস এইচ, এবং এই এইচের মান এটা প্রমাণ করা যায় মাইনাস টি ইন্টু ডিএস বাই ডিটি। অর্থাৎ টি হচ্ছে পরম স্কেলের তাপমাত্রা, ডিএস বাই ডিটি হচ্ছে তাপমাত্রার সঙ্গে পৃষ্ঠটানের পরিবর্তন। তাহলে সেক্ষেত্রে এই সম্পর্কটা হবে ই ইজিক্যাল টু মাইনাস টি ইন্টু ডিএস বাই ডিটি। এটাই হচ্ছে প্রকৃতপক্ষে পৃষ্ঠটানের সঙ্গে পৃষ্ঠ শক্তির সম্পর্ক। এবার টি ইজিক্যাল টু যদি 0 হয়, পরম তাপমাত্রা হয়, তাহলে তখন ই ইজিক্যাল টু কত হবে, এস হবে। এবার তাপমাত্রা যত বাড়বে ডিএস বাই ডিটি তত কমবে, তার মানে ডিএস বাই ডিটি একটা নেগেটিভ কোয়ান্টিটি, ডিএস বাই ডিটি একটা নেগেটিভ রাশি। তখন কিন্তু অ্যাকচুয়ালি কী হয়, ফর্মুলাটা ই ইজিক্যাল টু এস প্লাস টি ইন্টু ডিএস বাই ডিটি। এইটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এটাই হচ্ছে কি তরলের মোট পৃষ্ঠ শক্তি যদি আমরা অঙ্ক ক্যালকুলেশন করি তখন ই ইজিক্যাল টু এস। তাপমাত্রা যদি ফিক্সড থাকে, একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য যে পৃষ্ঠ শক্তি সেটা হচ্ছে পৃষ্ঠটান, সেক্ষেত্রে ইজিক্যাল টু এস হলো। কিন্তু প্রকৃতপক্ষে বলছি যে তাপমাত্রা পরিবর্তন হয়, এবার সিস্টেম কী করে বাইরে থেকে তাপটা নিয়ে নেয় এবং ওই তাপমাত্রাটা অপরিবর্তিত রাখে। তাহলে আমরা বলতে পারি ইজিক্যাল টু এস প্লাস এইচ। তাহলে এখান থেকে ইজিক্যাল টু এস মাইনাস টি ইন্টু ডিএস বাই ডিটি, এটা আমরা বলতে পারি। এবং টি ইজিক্যাল টু যদি জি হয় পরম তাপমাত্রায়, তাহলে ই ইজিক্যাল টু এস হবে। এবং এখান থেকে এটা আমরা একটা জিনিস বলতে পারি যে পরম শূন্য ছাড়া অন্য তাপমাত্রায় তরলের মোট যে পৃষ্ঠ শক্তি সেটা সবসময় পৃষ্ঠটান অপেক্ষা বেশি হবে। পরম শূন্য তাপমাত্রা ছাড়া অন্য যে কোনো তাপমাত্রাতে পৃষ্ঠ শক্তি যেটা সেটা পৃষ্ঠটান অপেক্ষা বেশি হবে। এটা হচ্ছে পৃষ্ঠটান, তাহলে পৃষ্ঠটানের সঙ্গে সামথিং যোগ হচ্ছে, এটা হচ্ছে পৃষ্ঠ শক্তি। তাহলে যদি টি 0 হয় তখন ই ইজিক্যাল টু এস, যদি টি নট 0 হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এস এর মানের থেকে টির মানটা বেশি হচ্ছে। এইটা আমরা একটু মনে রাখবো। এইটা হচ্ছে তাহলে একবারে কি না পৃষ্ঠটানের একটা প্রাথমিক ধারণা। নেক্সট ভিডিওতে আমরা পৃষ্ঠটান সম্বন্ধে আরও ডিটেলসে আলোচনা করব।